নমস্কার, আমি তানিয়া ফাহুম। আজকে আমরা যে বিষয়টি জানবো সেটা হলো স্কিল ডেভেলপমেন্ট ইন ওয়ার্ক এডুকেশন কাইট মেকিং, লেকচার নাম্বার 80, অর্থাৎ কর্মশিক্ষার দক্ষতা বিকাশে ঘুড়ি তৈরি। কর্মশিক্ষার যে দক্ষতার বিভিন্ন ক্ষেত্রগুলো আছে তার মধ্যে বা বিভিন্ন যে এরিয়াগুলো আছে তার মধ্যে অন্যতম একটা হলো কাগজ কাটার কাজ। সেই কাগজ কাটার কাজের যে বিভিন্ন জিনিস তৈরি করতে পারি, বিভিন্ন উৎপাদনাত্মক প্রকল্পে আমরা হাত দিতে পারি, তার মধ্যে একটি হলো ঘুড়ি তৈরি। এবার আমরা আজকে এই ঘুড়ি তৈরির বিষয়টির ক্ষেত্রে কি কি জিনিস জানবো সেটা প্রথমে জেনে নিই। যেটা আমরা জানবো এই আজকের পাঠে, যে শিক্ষার্থীদের ঘুড়ি তৈরি করতে শেখানোর উদ্দেশ্য কি হবে, ঘুড়ি তৈরির প্রয়োজনীয় উপকরণ এবং সরঞ্জাম, ঘুড়ি তৈরির পদ্ধতি। সবার আগে আসি ঘুড়ি। আমরা জানি ঘুড়ি একটা কাগজের তৈরি হালকা খেলনা, যেটা সুতো টেনে আকাশে ওড়ানো যায়। বলা হয় যে প্রথম চীনে, আজ থেকে প্রায় 2800 বছর আগে চীনে প্রথম ঘুড়ি তৈরি হয়, এটা অনুমান করা হয়। তবে আমাদের এশিয়া, মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চীন, জাপান, কোরিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, এই সমস্ত দেশগুলোতে কিন্তু ঘুড়ি তৈরির একটা এবং ঘুড়ি ওড়ানোর একটা বিশেষ প্রচলন আছে, এবং ঘুড়ির কিন্তু বিভিন্ন ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতাও এই দেশগুলোতে দেখা যায়। আর আমরা যদি আমাদের বাংলাদেশের কথা বলি, তাহলে যদি আমরা দেখি পূর্ববঙ্গ, অর্থাৎ বর্তমান যে বাংলাদেশ, সেখানে মূলত মকর সংক্রান্তিতে এবং আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বিশ্বকর্মা পুজো উপলক্ষে ঘুড়ি ওড়ানো হয়। আর যদি আমরা পশ্চিমবঙ্গের ঘুড়ির কথা বলি, তাহলে নানা রকম ঘুড়ি পশ্চিমবঙ্গে দেখা যায়। মূলত চাঁদিয়াল, ঢুপিয়াল, ঘয়লা, চৌরঙ্গি, হুতুম প্যাঁচা, লক্ষ্মী প্যাঁচা, দুর্গা, রাবণ, গণেশ, ত্রিশূল, ঘটি, বাটি ইত্যাদি নানা রকম। তবে হ্যাঁ, পশ্চিমবঙ্গের ঘুড়িগুলোর যেটা বিশেষত্ব, যে এক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের ঘুড়ির বলতে গেলে বিশেষ কোনো মানে ভ্যারাইটি নেই। মূলত যে ঘুড়িটা যেরকম আকার, অর্থাৎ যেরকম দেখতে, তার উপরেই ঘুড়ির নামকরণ করা হয়। কিন্তু সেই তুলনায় আমরা যদি পূর্ববঙ্গ বা পৃথিবীর অন্যান্য দেশগুলোর দিকে তাকাই, সেখানে কিন্তু ঘুড়ি তৈরির বা যেসব ঘুড়িগুলো ব্যবহার হয় তার কিন্তু অনেক বৈচিত্র্য রয়েছে। এবং আমরা যদি ঘুড়ির সাধারণভাবে ভাগ করি, দু ধরনের ঘুড়ি হয়, একটা সুতোযুক্ত ঘুড়ি এবং একটা সুতোবিহীন ঘুড়ি। এই যে সুতোযুক্ত ঘুড়ি, অর্থাৎ যে ঘুড়ির ছবি আমরা এখানে দেখছি, অর্থাৎ যেগুলো মূলত সুতো দিয়ে টানা হয়, এর মধ্যেই এই ধরনের অধিকাংশ ঘুড়িগুলো পড়ে। কিন্তু সুতোবিহীন ঘুড়ি বলতে যেমন যেগুলোতে কোনো সুতো ব্যবহার করা হয় না, মানে আমরা যে একবার ঘুড়িটাকে উড়িয়ে দেওয়া হলো, সেটি উড়তে থাকলো। তো এই যে দু ধরনের ঘুড়ি, এর মধ্যে নানা রকমের ঘুড়ি হয়, সেগুলো আমরা দেখে নেব। যেমন হচ্ছে, দেখছি আমরা কচ্ছপ ঘুড়ি, অর্থাৎ কি কচ্ছপের মতো দেখতে, তাই কচ্ছপ ঘুড়ি। ছাতা ঘুড়ি, যেটিকে ছাতার মতো দেখতে। তারপর আছে ভুয়াদর ঘুড়ি, তারা ঘুড়ি, প্রজাপতি ঘুড়ি, লাটিম ঘুড়ি। এগুলো মূলত কিন্তু প্রত্যেকটাই কোনটা কেমন দেখতে সেই অনুযায়ী। এছাড়া আছে ঢাউস ঘুড়ি। আমরা নাম শুনেই বুঝতে পারছি যে সেটা আকারে বিশাল বড়, তাই ঢাউস ঘুড়ি। এছাড়া উড়োজাহাজ ঘুড়ি বলে একটা ঘুড়ি আছে, যেটা আমরা উড়োজাহাজের মতো অনেকটা আকার হয়। তো সারা বিশ্বে যদি আমরা দেখি, এছাড়াও যে ছবিগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এছাড়াও প্রচুর বৈচিত্র্য আছে ঘুড়ির দিকে, এবং বিভিন্ন দেশ অনুযায়ী তাদের বিভিন্ন নানা রকম উপকরণেও বৈচিত্র্য আছে। না, আমাদের বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, এখানে মূলত ঘুড়ি তৈরি হয় কাগজ দিয়ে। সারা বিশ্বে কিন্তু কাগজ ছাড়াও কাপড়, অন্যান্য সিনথেটিক নানা দ্রব্য দিয়েও কিন্তু ঘুড়ি তৈরি হয়। আমরা এবার জানবো যে কেন আমরা শিক্ষার্থীদের ঘুড়ি তৈরি করতে শেখাবো, তার মূল উদ্দেশ্যগুলো কি কি। প্রথমত, ঘুড়ির ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কারে ঘুড়ির ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি করা। অর্থাৎ আমরা যে কোনো দক্ষতা আর কর্মশিক্ষার যে কোনো দক্ষতার বিকাশের ক্ষেত্রে যেটা বলি, যে তার একটা যেমন কাজের দক্ষতা আছে, তেমনই কিন্তু তার একটা প্রজ্ঞাগত দিক আছে। তো সেইটা, অর্থাৎ জ্ঞানের দিকটা, এক্ষেত্রে আমাদের যে ঘুড়ি তৈরির বিভিন্ন মানব ইতিহাসের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অন্যান্য অনেক জিনিস পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঘুড়িও কিন্তু
ঘুড়ি তৈরিরও পরিবর্তন অনেক হয়েছে। তো সেই পরিবর্তনটা কেমন, এবং বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কারেও অনেক সময় ঘুড়ি ব্যবহৃত হয়েছে। আবহাওয়া মাপতে প্রথম ঘুড়ি ব্যবহার করা হয়, যে ঘুড়িতে থার্মোমিটার লাগিয়ে দিয়ে আকাশে উড়িয়ে দেখা হয়েছিল যে কতটা তাপমাত্রা কেমন। তো এই সব ক্ষেত্রে যে ঘুড়ির পিছনে যে অনেক ইতিহাস আছে, অনেক বৈজ্ঞানিক নীতি আছে, ঘুড়িটা কিভাবে উড়বে, কিরকম বানালে উড়বে, সেইগুলো কিন্তু আমরা এই শিক্ষার্থীদের ঘুড়ি তৈরি করতে শেখানোর মাধ্যমে শেখাবো। দ্বিতীয়ত, ঘুড়ি তৈরি করতে কি কি কাঁচামাল লাগে সে সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা তৈরি করা। খুব অল্প পরিশ্রমে এবং অল্প উপকরণেই যে আমরা কিভাবে ঘুড়ি বানাতে পারি সে সম্পর্কে আমরা শিক্ষার্থীদের ধারণা তৈরি করব, যাতে তারা নিজেরাই বাড়িতে ঘুড়ি তৈরি করতে পারে, বা কিংবা পরবর্তী জীবনে তারা ঘুড়ি তৈরির মাধ্যমে একটা তাদের ভবিষ্যৎ জীবনের কিন্তু একটা উপার্জনের রাস্তাও খুলে যেতে পারে। এছাড়া কি, ঘুড়ি তৈরির দ্বারা শিক্ষার্থীদের গাণিতিক ও জ্যামিতিক জ্ঞানের বিকাশ ঘটানো। যেহেতু ঘুড়ি সাধারণত আমরা যে ঘুড়ি দেখি সেটা সাধারণত বর্গাকার, ঠিক বর্গাকারও বলা যাবে না, অনেকটা সমদ্বিবাহু আকারের। তো এই যে ঘুড়ির মধ্যে যে একটা জ্যামিতি আছে, এবং তার যে নির্দিষ্ট একটা আকার না হলে সেটা আকাশে উড়বে না, এর মধ্যে যে জ্যামিতি এবং গণিত আছে সেটাও কিন্তু শিক্ষার্থীদের জানিয়ে তার মাধ্যমে তাদের জ্যামিতিক জ্ঞানের বিকাশ ঘটানো হচ্ছে। এবং কিভাবে বিকাশ ঘটানো হচ্ছে, দুদিক থেকেই বিকাশ ঘটানো হচ্ছে। তাদের জ্যামিতিক জ্ঞানের তাত্ত্বিক বিকাশ যেমন ঘটছে, তেমন প্রায়োগিক অর্থাৎ থিওরিটিক্যালের সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যালিও তাদের সেই জ্যামিতিক জ্ঞানের কিন্তু বিকাশ ঘটছে ঘুড়ি তৈরির মাধ্যমে। এবং কি, তারা স্বল্প খরচ ও ব্যয়ে ঘুড়ি তৈরি করতে সক্ষম হয়ে উঠবে, যেটা কর্মশিক্ষার যে কোনো দক্ষতার বিকাশে প্রধান লক্ষ্য, যে সে সেই জিনিসটা তৈরি করতে পারবে, অর্থাৎ তার উৎপাদনাত্মক দক্ষতা বৃদ্ধি করা, সেটা কিন্তু ঘুড়ি তৈরির মাধ্যমে করাটাও একটা কর্মশিক্ষার শিক্ষকের কিন্তু প্রধান লক্ষ্য। এবার আমরা দেখব ঘুড়ি তৈরির জন্য কি কি উপকরণ এবং সরঞ্জাম লাগছে। লাগছে পাতলা কাগজ, এটা মূলত একদম টিস্যু পেপারের মতো যে পাতলা কাগজ, রঙিন কাগজগুলো আরও আকর্ষণের জন্য ব্যবহৃত হয়, মানে আকর্ষণীয় যাতে দেখতে লাগে, সেই পাতলা কাগজ লাগবে। আর লাগছে বাঁশের শলা, এর বদলে নারকেল পাতার যে কাঠি সেটাও ব্যবহার করা যেতে পারে। লাগছে সুতো, সুতোটা কি কাজে লাগবে, যে ঘুড়িটার মাঝে যে দুটি সুতো দিয়ে তাকে ব্যালেন্স করা হয় যাতে ঘুড়িটাকে ওড়ানো যায়, তো সেজন্য তার জন্য সুতো লাগছে। আর লাগছে আঠা, এবং একটা ফিতে লাগছে বা রিবন লাগছে, যেটা ঘুড়ির লেজ তৈরিতে কাজে লাগবে, এবং লাগছে কাঁচি। এই সামান্য কয়েকটা উপকরণের সাহায্যে কিন্তু আমরা ঘুড়ি তৈরি করতে পারি। এবার আমরা দেখব যে কিভাবে ঘুড়ি তৈরি করব। প্রথমে আমরা যে কাগজটি নেব সেটাকে আমরা একটা কোনাকুনি ভাঁজ করব। ভাঁজ করে তার বাড়তি অংশ কাঁচি দিয়ে কেটে বাদ দেব। কেমন, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাগজটাকে প্রথমে একটা কোনাকুনি ভাঁজ করলাম, ভাঁজ করার পর যে বাড়তি অংশটা দেখা যাচ্ছে ছবিতে, এই অংশটা আমরা কাঁচি দিয়ে কেটে বাদ দেব। তাহলে কি রকম কাগজ পাওয়া যাবে, পুরোটাই বর্গাকার কাগজ, যার চারটি দিকের দৈর্ঘ্যই যার সমান, অর্থাৎ একটা বর্গাকৃতি কাগজের অংশ আমরা পেয়ে যাব। পরবর্তী স্তরে কি করতে হবে, এই বর্গাকার কাগজটির মাঝের কোনাকুনি ভাঁজ বরাবর একটা বাঁশের শলা, আঠা এবং টেপের সাহায্যে জুড়ে দিতে হবে। কেমনভাবে জুড়ব সেটা আমরা দেখি। অর্থাৎ এই যে আমরা যে ভাঁজটা করলাম, প্রথম কাগজটাকে একটা ভাঁজ করেছিলাম, সেই ঠিক ভাঁজ বরাবর ওই বাঁশের শলাটা আমরা জুড়ে দিচ্ছি, এবং একদম প্রথমে কিন্তু যে কোনো একটি কোণে প্রথম আঠা দিয়ে লাগাবো, তারপর উল্টো দিকের কোণটা লাগাবো। না হলে কিন্তু আমাদের দুদিকটা সমান হবে না, অর্থাৎ আগে একদিকটা লাগিয়ে তারপর অন্য দিকটা লাগাবো, এবং আমরা মাথায় রাখবো যে এটা যেন পুরোপুরি কোনাকুনি হয়। স্টেপ 3তে কি, যে এই যে কাগজটা আমরা একটা কোণা লাগিয়েছিলাম তার উল্টো অন্য দুটো কোণাকেও আমরা ওই বাঁশের শলা টেপের সাহায্যে লাগিয়ে দেবো, এবং এটাকে দেখতে হবে অর্ধচন্দ্রাকার। এবং এক্ষেত্রেও আমরা খেয়াল রাখবো, আমরা দেখলাম যে প্রথম কিন্তু আমরা একটা দিকে লাগিয়েছি, টেপ লাগিয়েছি, তারপর সেটাকে অর্ধচন্দ্রাকারের আকার দিয়ে অন্য দিকের কোণটা লাগাচ্ছি। একসঙ্গে কিন্তু দুটো লাগালে তখন কিন্তু ওই অর্ধচন্দ্রাকৃতি আকারটা কেমনভাবে দেব সেটা কিন্তু ঠিক আন্দাজ করা যাবে না। অতএব
আগে একটি কোণ, এক্ষেত্রেও একটি কোণ আগে আঠা দিয়ে লাগিয়ে তারপর উল্টো দিকের কোণটা লাগাবো। যেমনটা যতটুকু মূল্যে বাঁশের শলাটা মূল্যে ওটাকে অর্ধচন্দ্রাকৃতি আকার নেবে ততটুকু করার পর, এরপর আমরা এই যে চারকোনা অংশটা চারদিকে মাঝখান থেকে দুটো বাঁশের শলা লাগিয়েছি, তার যে বাড়তি অংশগুলো সেগুলো আমরা কাঁচি দিয়ে সমান করে কেটে বাদ দিয়ে দেব। বাদ দিয়ে দিলে তখন আমাদের এটা অনেকটা বর্গাকৃতি একটা কাগজ, এবং যার মাঝখানে একটা কাঠি সমান এ কোণ থেকে ও কোণ আছে এবং আরেকটি কাঠি যেটা অর্ধচন্দ্রাকৃতি আকারে রয়েছে, এরকম একটা অংশ আমরা পাবো। এবার কি করতে হবে, লাস্ট স্টেপ, যে একটি রিবন নিয়ে ছোট বাঁশের শলাকার যেদিকে অর্ধচন্দ্রাকৃতি শলাকা ভেদ করেছে তার বিপরীত দিকের কোণটিতে রিবন আঠা দিয়ে জুড়ে ঘুড়ির লেজ তৈরি করতে হবে। অর্থাৎ কি, আমরা একটা কাঠি উপরে লম্বালম্বি গেছে এবং আরেকটি গিয়েছে অর্ধচন্দ্রাকৃতি, যে অর্ধচন্দ্রাকৃতি গিয়েছে আমরা তার কেন্দ্রের দিকটায় একটা লেজ বানাচ্ছি একদম কোণে, এবং এই লেজটা আঠা দিয়ে আমরা জুড়ে দিলাম, তাহলেই কিন্তু আমাদের ঘুড়ি তৈরি হয়ে গেল। এবং এবার আমি এই ঘুড়িটা যেটা তৈরি করলাম এটা কিন্তু সাধারণ যে ঘুড়ি একদম যেটাকে বলা হয় গুড্ডি, এই ঘুড়িটা, এটা আমরা একটা কাজ করতে পারি যে ডিফারেন্ট কালার নিতে পারি, তারপরে এর মাঝে সেলোটেপ না দিয়ে আমরা ইচ্ছে করলে আঠা লাগাতে পারি, এবং লেজে আমরা নানা রকম বৈচিত্র্যও আনতে পারি। এই যে ঘুড়ি আমরা তৈরি করা শিখলাম, সাধারণ একটি ঘুড়ি, তার বিশেষ যে জায়গাগুলো সেটা এবার আমরা জেনে নিই। প্রায় 2800 বছর আগে চীনে ঘুড়ি ওড়ানো শুরু হয়। ইউরোপে ঘুড়ি খেলাটির প্রচলন ঘটে প্রায় 1600 বছর পূর্বে। অর্থাৎ যদি আমরা ঘুড়ি তৈরির ঐতিহাসিক দিকে যাই তাহলে কিন্তু দেখব চীনেই প্রথম ঘুড়ি তৈরি হয়েছিল, এবং অর্থাৎ বলা যায় যে ঘুড়ি আবিষ্কার করেছিল প্রথম চীন, তারপর ইউরোপে আসে, যেটা আজ থেকে প্রায় 1600 বছর আগে। কিন্তু এই চীন থেকেই পরে আসলে একসঙ্গে যেমন এই এশিয়ার বিভিন্ন দেশগুলোতে ছড়িয়ে যায় ঘুড়ি তৈরি, তেমনই একই সঙ্গে ইউরোপের দেশগুলোতেও ছড়িয়ে যায়। যদিও আমরা এটাও শোনা যায় যে মোগল আমলেও আমাদের ভারতবর্ষে বিশেষ রকম ঘুড়ি তৈরির প্রচলন ছিল, এবং এক্ষেত্রে ঘুড়ির নানা প্রতিযোগিতা আয়োজিত হতো মোগল আমলেও। দ্বিতীয়ত আমরা আরও যদি ঘুড়ি তৈরির দিকে বিভিন্ন ইতিহাসের দিকে যাই, যে আলেকজান্ডার উইলসন স্কটল্যান্ডে প্রথম আবহাওয়াবিদ্যা বিষয়ক তথ্য জানতে ঘুড়ি ব্যবহার করেন 1749 সালে। আলেকজান্ডার গ্রাহাম বেল উড়োজাহাজ নির্মাণের সমস্যা পরীক্ষা করতে গিয়ে চতুর্ভুজাকার ঘুড়ি ব্যবহার করেন। প্রথমত আমরা বৈজ্ঞানিক দিকে যদি ঘুড়ির ব্যবহার দেখি তাহলে আমরা দেখব যে প্রথম আবহাওয়ার তথ্য জানতে, যেটা আমরা আগে বলছিলাম যে ঘুড়িতে থার্মোমিটার বেঁধে দিয়ে সেটাকে আকাশে উড়িয়ে দেওয়া হয়েছিল, যেটা আলেকজান্ডার উইলসন 1749 সালে করেছিলেন, এবং তার মাধ্যমে আবহাওয়ার পরীক্ষা করা হয়েছিল। শুধু তাই নয়, পরবর্তীকালে উড়োজাহাজ নির্মাণের জন্যও কিন্তু ঘুড়ির ব্যবহার করা হয়েছিল। এবং আমরা যদি দেখি এখনো আমরা কিন্তু ঘুড়ির সাহায্যে কিন্তু বড় আকৃতির ঘুড়ির সাহায্যে কিন্তু মানুষের পক্ষে ওড়া সম্ভব, সেটাও কিন্তু পৃথিবীতে অনেক জায়গায় দেখা গেছে। এবং ঘুড়িকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকি, যেমন আমরা যদি চীনের দিকে তাকাই, চীনে ঘুড়িকে বলা হয় ইয়েমেন। এবং আমরা এটাও দেখি যে ঘুড়ির যে লেজ, আমরা যদি মনে করি, বলা হচ্ছে ঘুড়ির লেজ ঘুড়িকে হাওয়ায় উঠতে সাহায্য করে। আমরা যদি মনে করি যে ঘুড়ি কেবলমাত্র লেজটা কেবলমাত্র দেখার জন্য, সেটা কিন্তু নয়। ঘুড়ির লেজ মূলত ঘুড়িটাকে আকাশে ওড়ার জন্য বিশেষভাবে সাহায্য করে বলেই কিন্তু ঘুড়ির লেজ। এবং হ্যাঁ, এটা অবশ্যই ঠিক যে তার একটা মানে সৌন্দর্যের দিকও আছে, কিন্তু তার সঙ্গে এই দিকটাও আছে। এবং এছাড়াও আমরা সবাই জানি যে ঘুড়ির সঙ্গে আরও যে বিশেষ দুটি শব্দ জড়িত, একটি হলো মাঞ্জা, অর্থাৎ ঘুড়ির যে সুতোটি সেটা কাঁচ এবং আঠা এই দুটি পদার্থ মিলিয়ে সেটা তৈরি করা হয়। এই সুতো, এই যে কাঁচের গায়ে এই আঠা এবং কাঁচ মেশানো যে
সুতোটা সেটাকে বলা হয় মাঞ্জা, এবং এটা কিন্তু যখন দ্বিতীয় যে শব্দটি বলছিলাম যে ঘুড়ি কাটা, অর্থাৎ ঘুড়ির যে খেলা হয়, সেই ঘুড়ি কাটার খেলাতে কিন্তু মাঞ্জা একটা বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান। এবং ঘুড়ি কাটাতেও কি করা হয় যে যখন একটি এবং দুটি ঘুড়ি যখন কাটা হয় এবং যে ঘুড়িটি কাটা পড়ে সেটি তা মানে হেরে যায় এবং বিজয়ী ঘোষিত হয় যে ঘুড়িটি আকাশে ওড়ে। তো এই ঘুড়ি নিয়ে আমাদের নানা ইতিহাস আছে। আমরা সেই জন্যই শিক্ষার্থীদের কিন্তু ঘুড়ি তৈরি করতে শেখাবো। এবং শুধু তাই নয়, আমরা যদি ঘুড়ি তৈরির দিকে তাকাই, যে এই একটি ঘুড়ি তৈরির মাধ্যমে আমরা কিন্তু তাদের অনেকগুলি দিকের জ্ঞানের বিকাশ করতে পারছি। যেমন কি এই ঘুড়ি তৈরির উপযোগিতার দিকে যদি আমরা তাকাই, কি কি? প্রথমত, ঘুড়ি কিন্তু একটা কাগজের তৈরি খেলনা। এখন যে আমাদের বর্তমান সমাজে পরিবেশের যে দূষণ, সেক্ষেত্রে এই ঘুড়ি যেহেতু কাগজের তৈরি, সেক্ষেত্রে কিন্তু এটা অনেক ক্ষেত্রেই দূষণ রোধক একটি খেলনা। দ্বিতীয়ত, এটা উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত যে কোনো ধরনের শিক্ষার্থীর মধ্যে কিন্তু সমতা রক্ষা করবে এমন একটি খেলনা, যার জন্য বেশি পয়সার কোনো দরকার পড়ে না। অল্প খরচেই এই ঘুড়িটা কিন্তু বানানো যেতে পারে, অথচ যেটা সমস্ত ধরনের শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। তৃতীয়ত, কেন গুরুত্বপূর্ণ? তার অন্যতম কারণ হলো যে এই ঘুড়িটা কিন্তু আমাদের একটা সংস্কৃতির অঙ্গ। আমাদের বিভিন্ন প্রদেশে, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের দিকে যদি আমরা তাকাই, বিভিন্ন প্রদেশে এক এক জায়গায় এক এক সময় এক একটি উৎসবকে কেন্দ্র করে ঘুড়ির ওড়ানোর প্রতিযোগিতা হয়। তো অর্থাৎ আমাদের সংস্কৃতির সঙ্গেও কিন্তু ঘুড়ি বিশেষভাবে জড়িত, সেজন্যও কিন্তু আমরা ঘুড়ি ব্যবহার করতে পারি। এবং সেজন্যই আমরা শিক্ষার্থীদেরকে ঘুড়ি তৈরি শেখানোর মাধ্যমে যে আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে ধারণা ভারতবর্ষের, সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ধারণাটাও কিন্তু এই ঘুড়ি তৈরির মাধ্যমে শেখানো সম্ভব। এবং আমরা যদি বলি কর্মশিক্ষার যে প্রধান তিনটি দক্ষতা, একটি মানসিক দিক থেকে, একটা সাইকোমোটর, এবং অন্যটি তার জ্ঞানগত যে দক্ষতা, প্রজ্ঞাগত দক্ষতা, এই অধিকাংশ জায়গাগুলোই কিন্তু ঘুড়ি তৈরির দ্বারা আমরা শেখাতে পারি, তার বিকাশ করতে পারি। যেমন কি, যখন আমরা একটি ঘুড়ি তৈরি করানো শেখাচ্ছি কোনো শিক্ষার্থীকে, তার যেমন এই যে আমরা আগেই বলছিলাম যে জ্যামিতিক জ্ঞানের বিকাশ ঘটছে, এবং একই সঙ্গে তার ঐতিহাসিক বৈজ্ঞানিক বিভিন্ন আবিষ্কারের সঙ্গে পরিচিত হচ্ছে। অর্থাৎ কর্মশিক্ষায় যে সমন্বিত শিক্ষা, অর্থাৎ ইন্টিগ্রেটেড টিচিংয়ের কথা বলা হয় এবং ইন্টিগ্রেটেড লার্নিংয়ের কথা বলা হয়, সেটা কিন্তু ঘুড়ি তৈরি শেখানোর মাধ্যমে সম্ভব হচ্ছে। এবং আমরা অন্যদিকে একই সঙ্গে ঘুড়ির যে একটা যে খেলনাটা তৈরি হলো, সেটা যে একটা আনন্দের উৎসব, মানে আনন্দের বার্তা বহন করে আনে। শুধু আনন্দের বার্তা নয়, একই সঙ্গে ঘুড়ি প্রতিযোগিতা যে একটা সুস্থ প্রতিযোগিতার মানসিকতা শিক্ষার্থীর মধ্যে গড়ে তুলছে, সেটাও কিন্তু এই ঘুড়ি তৈরির মাধ্যমে আমরা বিকাশ করতে পারি। তৃতীয়ত, আমরা একই সঙ্গে এই ঘুড়ি তৈরির মাধ্যমে তাদের বিভিন্ন বৈজ্ঞানিক জ্ঞানেরও বিকাশ করতে পারি, যেটা আমরা এই যে ঘুড়ি তৈরির সঙ্গে বিভিন্ন আবিষ্কার যুক্ত আছে সেটাও কিন্তু আমরা দেখতে পারি। অর্থাৎ শিক্ষার্থীর কিন্তু একটা সার্বিক বিকাশ কিন্তু এই ঘুড়ি তৈরির মাধ্যমে সম্ভব হচ্ছে। এবং একই সঙ্গে আমরা আরও একটি কথা মাথায় রাখতে পারি যে সামান্য কাগজ কেটে যে আমরা একটা উপার্জনের রাস্তা খুলতে পারি ভবিষ্যৎ জীবনের জন্য, সেটাও কিন্তু ঘুড়ি তৈরির মাধ্যমে সম্ভব। আর আমরা যে SUPW অর্থাৎ সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক, যেটার উপরে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় বর্তমান কর্মশিক্ষার আলোচনার ক্ষেত্রে, সেটার ক্ষেত্রেও কিন্তু আমাদের ঘুড়ি কিন্তু তার জন্য একটা বিশেষ মানে তার SUPW-র আন্ডারেই পড়ে, সেই প্রকল্পের মধ্যেই পড়ে। কেননা এটা যেমন তেমনভাবে এর সামাজিক উপযোগিতা না থাকলেও সংস্কৃতি এবং উৎসবে এর যে প্রয়োজনীয়তা, সেটার সঙ্গে এই ঘুড়ি তৈরিটা যুক্ত থাকে। তো সেজন্য আমরা সেই দিক থেকেও আমরা বলতে পারি যে এটাও কিন্তু আধুনিক কর্মশিক্ষার যে দক্ষতার বিকাশ, তার একটি অঙ্গ
ঘুড়ি তৈরি। তো এটা আমরা খুব কম সহজে মানে খরচ এবং সামান্য কাগজ দিয়েই আমরা কিন্তু যেটা করতে পারি এবং শিক্ষার্থীদের একটি দক্ষতার বিকাশ করতে পারি। আজকে আমরা ঘুড়ি তৈরি এবং তার দ্বারা যে দক্ষতার বিকাশ হয় সেগুলো সম্পর্কে জানলাম। তো আমরা আরও একবার জেনে নেব যে আজকে আমরা তাহলে কি কি শিখলাম। তার কারণ হচ্ছে আমরা যেই দক্ষতার বিকাশের কথা বলছি কর্মশিক্ষায়, সেটা কিন্তু মূলত তার একটা অন্যতম দিক হলো অভ্যাস এবং দেখাটাও। তো আমরা সেটা বারবার যে দেখার কথা কর্মশিক্ষায় বলা হয়, সেটা আমরা ঘুড়ি তৈরির ক্ষেত্রেও আরেকবার দেখে নিই এবং যাতে আমাদের আরও বেশি মনে থাকে। আমরা দেখলাম যে ঘুড়ি তৈরির জন্য কি কি উপকরণ লাগে, এবং সেক্ষেত্রে উপকরণ বলতে গেলে আমাদের শুধুমাত্র লাগে এক টুকরো কাগজ, এবং বাকি যা কিছু লাগে সেটা হলো আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হলো বাঁশের শলা। এই দুটি হলো মূল উপকরণ। বাকি আমাদের লাগছে অল্প পরিমাণে সুতো, আঠা এবং একটি রিবন বা ফিতে এবং কাঁচি। এই সামান্য কয়েকটি উপকরণের দ্বারাই আমরা ঘুড়ি তৈরি করছি, এবং যার প্রথম স্টেপ কি, যে আমরা যে কাগজটি নিচ্ছি সেটাকে কোনাকুনি ভাঁজ করে কেটে নিচ্ছি, যাতে সেটা বাড়তি অংশ কেটে বাদ দিচ্ছি, যাতে সেটা একটা চতুর্ভুজের চারকোনা আকার ধারণ করে। দ্বিতীয়ত আমরা জানলাম যে এই কাগজটার ভাঁজ করলাম, সেই দ্বিতীয় স্তরে আমরা করলাম একটি বাঁশের শলা, যেটার কথা বলা হচ্ছিল, বা নারকেল পাতার কাঠি। সেটা আমরা মাঝামাঝি ওই কোনাকুনি ভাঁজ অংশে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। তৃতীয় স্তরে আমরা আরও একটি নারকেলের কাঠি বা বাঁশের শলা নিয়ে যে কোণে আমরা প্রথমবার লাগিয়েছিলাম ঠিক তার উল্টো দিকের কোণে, অর্থাৎ মাঝামাঝি কাঠিটা, দুটি কাঠি বা দুটি শলা মাঝামাঝি ক্রস করবে এমন অবস্থায় আরও একটি কাঠি নিয়ে অর্ধচন্দ্রাকারে লাগিয়ে দিলাম। এবং কিসের সাহায্যে লাগালাম? আঠার সাহায্যে। এটা ছিল আমাদের স্টেপ 3। আমরা চতুর্থ স্টেপে কাঠি এবং টেপের বাড়তি অংশগুলো কাঁচি দিয়ে কেটে সমান করে কেটে বাদ দিয়ে দিলাম, যাতে ঘুড়িটিকে দেখতে সুন্দর লাগে। এবং আমরা পঞ্চম স্তরে একটি রিবনের সাহায্যে ঘুড়িটির একটি লেজের মতো বানিয়ে দিলাম, যেটাকে আমরা আঠা দিয়ে জুড়ে দিয়েছি। এবং এই রিবনটি যতটা লম্বা হবে সেটা কিন্তু ঘুড়িটা ততটাই উড়বে। এবং আমরা আরও জানলাম যে এই ঘুড়ি তৈরির কাগজ সবসময় একটি পাতলা কাগজ দিয়ে বানাতে হবে, যাতে ঘুড়িটি উঠতে পারে। যদি আমরা মোটা কাগজ নিই সেক্ষেত্রে কিন্তু ঘুড়ি উড়বে না। এবং অবশ্যই ঘুড়ির লেজ একটা গুরুত্বপূর্ণ উপাদান ওড়ার জন্য, সেক্ষেত্রেও কিন্তু আমাদের পাতলা কাগজের ব্যবহার করতে হবে। আমরা কিন্তু কোনো মতেই মোটা কাগজের অংশ ব্যবহার করব না, তাহলে কিন্তু ঘুড়ি উড়বে না। আমাদেরকে আমরা কালারফুল কাগজ ব্যবহার করতে পারি, কিন্তু আমরা কখনোই মোটা কাগজ ব্যবহার করব না। এবং আরও একটা জিনিস এক্ষেত্রে উল্লেখযোগ্য, যে কাগজ ছাড়াও আমরা পাতলা পলিথিন অর্থাৎ পাতলা প্লাস্টিকও ব্যবহার করতে পারি ঘুড়ি তৈরির ক্ষেত্রে। সেই ঘুড়িও কিন্তু অনেক বেশি মজবুত হয় কাগজের ঘুড়ির থেকে, কেননা হাওয়ার যখন প্রচণ্ড রকম বেগ থাকে তখন কাগজের ঘুড়ি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু প্লাস্টিকের ঘুড়ি কিন্তু ছিঁড়বে না। এবং আমরা এছাড়াও ঘুড়ি সম্পর্কে আর যে জিনিস জানলাম, যে প্রথম মূলত ঘুড়ি ওড়ানো শুরু হয় প্রথম চীনে, তারপর সেটা মধ্য এশিয়ার অন্যান্য দেশগুলো থেকে ধীরে ধীরে ইউরোপেও বিস্তার লাভ করে। এবং আমরা এটা জানলাম যে পৃথিবীর বিভিন্ন দেশেই কিন্তু ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হয়, এবং ঘুড়ি একটা সারা পৃথিবীতেই একটা বিনোদনমূলক খেলা হিসেবে ব্যবহৃত হয়, বা অনেক দিন ধরেই তার প্রচলন চলে আসছে। আমরা আরও জানলাম যে আবহাওয়া বিষয়ক তথ্য জানতে এবং উড়োজাহাজের নির্মাণের জন্য এইসব বৈজ্ঞানিক নির্মাণের ক্ষেত্রে, বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রে কিন্তু ঘুড়ি একটি উল্লেখযোগ্য উপাদান হিসাবে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র উৎসবে নয় বা শুধুমাত্র খেলা হিসেবে নয়, বিনোদনের জায়গা হিসেবে নয়, বৈজ্ঞানিক সৃষ্টিতেও কিন্তু ঘুড়ি একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। আর আমরা এটাও জানলাম যে বিভিন্ন জায়গায় ঘুড়ি বিভিন্ন নামে প্রচলিত, এবং বিভিন্ন জায়গার ঘুড়ির বিভিন্ন রকম
নাম ও আকার আছে এবং বিভিন্ন রকম পদার্থ দিয়েও তৈরি হয়। আমাদের বাংলাদেশে অর্থাৎ পশ্চিমবঙ্গে মূলত কাগজের ঘুড়ি বানানো হয় এবং যে ঘুড়িগুলো মূলত তার আকার অনুযায়ী তার নাম হয়, যেটা আমরা জানলাম। কিন্তু তুলনায় পূর্ববঙ্গে কিন্তু ঘুড়ির অনেক বৈচিত্র্য আছে, সেটাও আমরা জানলাম। এবং সারা পৃথিবীতে, পৃথিবীর অন্যান্য দেশ, চীন কিংবা জাপানে, সেখানে কিন্তু অন্য অনেক উপাদান দিয়েও ঘুড়ি তৈরি হয়, সেটাও আমরা জানলাম। এবং আমরা এটা জানলাম যে ঘুড়ি তৈরির মধ্যে কিন্তু একটা জ্যামিতি আছে, একটা বিজ্ঞান আছে। এই নীতিগুলোকে যদি আমরা না মেনে চলি তাহলে কিন্তু আমরা কখনোই ঘুড়ি তৈরিতে সক্ষম হব না। অর্থাৎ আমরা যখনই ঘুড়ি তৈরি করতে শিক্ষার্থীদের শেখাবো, তখন একজন শিক্ষক এই দিকগুলো মাথায় রাখবেন। তিনি ঘুড়ি তৈরি শেখানোর আগে যেমন শিক্ষার্থীকে ঘুড়ি তৈরির প্রাচীন ইতিহাস থেকে ইতিহাস বিষয়ে সচেতন করবেন, তেমন আধুনিক যুগে ঘুড়ির যে বৈচিত্র্য সেটার সম্পর্কেও তিনি শিক্ষার্থীদের সচেতন করবেন। একই সঙ্গে আমাদের সারা পৃথিবীতে এবং সারা আমাদের ভারতবর্ষে যে বিভিন্ন ঘুড়ির বৈচিত্র্যমূলক ঘুড়ির জায়গাগুলো আছে, বিভিন্ন রকম ঘুড়ি আছে এবং বিভিন্ন উৎসবে ঘুড়ি ওড়ানো হয়, সেই সম্পর্কে সচেতন করবেন, যাতে শিক্ষার্থীদের মধ্যে শুধুমাত্র একটা জাতীয় সংহতি নয়, তাদের মধ্যে একটা বিশ্ব ভ্রাতৃত্ববোধের বোধ তাদের মধ্যে যাতে জেগে ওঠে, সেই জায়গাটার, সেই মূল্যবোধ তৈরির জায়গাটা ও শিক্ষক চেষ্টা করবেন। এবং শিক্ষকের আরও একটা দায়িত্ব থাকবে যে শিক্ষার্থীরা যাতে যখন বর্তমান যুগে কম্পিউটার গেমে তাদের জীবন এক জায়গায়, মানে এক রুমের মধ্যে, একটা কক্ষের মধ্যে আবদ্ধ, তখন তারা এরকম খোলা আকাশে ভেসে বেড়ানোর যে খেলা, সেই ঘুড়ি তৈরি করা শুধু নয়, একই সঙ্গে ঘুড়ি ওড়ানোর খেলার মাধ্যমে তাদের কিন্তু সেই নান্দনিক এবং সেই আনন্দের বিকাশ, তাদের সেই শারীরিক এবং মানসিক বিকাশটাও যেন হয়। তারা যেন শুধু ঘুড়ি তৈরি না করে, একই সঙ্গে খেলাতেও তারা অংশগ্রহণ করে, এটাও কিন্তু শিক্ষক হিসাবে তিনি খেয়াল রাখবেন। শিক্ষক যদি এই দিকগুলো নজর রাখেন, তবেই কিন্তু এই যে আমরা স্কিল ডেভেলপমেন্টের কথা বলছি সেটা কিন্তু সম্ভব, এবং ঘুড়ি তৈরির মাধ্যমে তবেই কিন্তু আমরা একজন শিক্ষার্থীর সার্বিক উন্নতি করতে সম্ভব হব। ধন্যবাদ। नहीं जानते तो
NIOS NIOS NIOS